এই প্ল্যান তো ফেল হলো, এরপরে কি করবে? ঘুড়ি ওড়ানোর জন্য পাকা মাঞ্জা তৈরি করতে হবে শুধু। ছোট্ট প্রচেষ্টায় আমি আশা করি আর নিজেদের মধ্যে দূরত্বটাও ঠিক করে নেবে। তারপর হয়তো তোমরা আমাকে ক্ষমা করে দেবে। কি ব্যাপার, তুমি হঠাৎ এভাবে হাসতে শুরু করলে? এই দেখো, বিউটি কুইন হওয়ার পর আজকের দিনে আমি আমার প্রথম মডেলিং অ্যাসাইনমেন্ট করেছিলাম। ওয়াও, এই ফটোগুলো কি সুন্দর বৌদি। এমনি বৌদি, তোমার কি এখনো মডেলিং করতে ইচ্ছে করে? জানি না, কখনো ভাবিনি। আর আগে থেকেই জানতাম যদি এই বাড়িতে আমার বিয়ে হয় তাহলে বাইরে কোনোভাবেই কাজ করা যাবে না। আর তারপর পিউ হয়ে গেল আর আমিও ব্যস্ত হয়ে পড়লাম। কিন্তু সত্যি বলবো, আমি যখন মডেলিং করতাম তখন দারুণ মজা হতো। মানে আমার মনে হতো যে সারা জীবন আমি এটা করতে পারি। এনিওয়ে, চলো খাবার বানাই। আজ তো ছোট যা বড় যা নিজেদের মধ্যে সুখ দুঃখের কথা বলছে। যে কথা নিয়ে ওরা মন হালকা করছে মা, সেই কথা ব্যবহার করেই আমি বাড়ির পরিবেশ পাল্টে দেব। এটা কি নিহার? মডেলের কাটআউট বাবা। আমাদের ইন্টারন্যাশনাল মার্কেট লঞ্চের জন্য এমন একজন মডেলের প্রয়োজন বাবা, যে শুধু জুয়েলারি নয় বরং আমাদের ইন্ডিয়ান কালচারকেও রিপ্রেজেন্ট করবে। যে শুধু সুন্দরই নয় বরং ঘরোয়াও হবে। ওয়াও, এই ফটোগুলো কি সুন্দর বৌদি। আমি যখন মডেলিং করতাম তখন দারুণ মজা হতো। মানে আমার মনে হতো যে সারা জীবন আমি এটা করতে পারি। কথা বলার খুব শখ না যায় যায়। এবার ওদের এই কথাগুলো ওদের কথা বন্ধ করে তবেই ছাড়বে। হ্যাঁ সবিতা, আরে আমি বলছি, তুমি যদি ওকে দেখো আজও ঋতু ঠিক আগের মতনই আছে। ওকে দেখে কেউ বলবেই না যে ওর 6 বছরের মেয়ে আছে। সেই জন্যই তো বলছি, এসে একবার দেখে যাও ওকে, তোমার নিজেরই বিশ্বাস হবে। একদম মডেল মনে হয়, পুরোপুরি মডেল। আচ্ছা আমি রাখছি, হ্যাঁ ঠিক আছে, বাই বাই বাই। রুচিতা, বাইরে গিয়ে তোমার শ্বশুর প্রতীক আর নিহারকে চাটা দিয়ে এসো। বাবা, আমাদের এমন একজন মডেলের প্রয়োজন যে নিজের সংস্কৃতির সঙ্গে জুড়ে আছে, কিন্তু অ্যাপ্রোচ হবে একদম মডার্ন। যে আমাদের পরম্পরাকে খুব ভালো করে জানে, যে শাখা সিঁদুরও পরে, কিন্তু বড় বড় কন্ট্রাক্টসে সাইন করার কনফিডেন্সও যেন থাকে। আইডিয়াটা ভালো। তোর সাজেশনটা তো খুব ভালো, শুধু আমাদের একজন এরকম মডেল খুঁজতে হবে। হ্যাঁ বাবা, আমিও তাকেই খুঁজছি। আমার মনে হয় আপনাদের আর খুঁজতে হবে না। রুচিতা, মডেলেরা সুন্দর হয়, তাই জন্য তুমি নিজের কথা বলো না। দিদা, আমি আমার কথা বলছিলাম না, আমি তো ওনার কথা বলছিলাম। ঋতু,
হ্যাঁ বাবা। না না, এটা তো হতেই হবে। বৌদি, এক সেকেন্ড এসো না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। বলুন বৌদি, পারফেক্ট না? I'll just call you back. কিসের জন্য পারফেক্ট বলছো রুচিতা? কি এটা? আরে এই কাটআউটগুলো তো আমরা পিওর বার্থডেতে নিয়ে আসি। এটা এখানে কি করছে? বৌদি আচ্ছা, আসলে এনিওয়ে, আমার না পিওর স্কুল থেকে একটা খুব ইম্পর্টেন্ট ফোন আসছে। আমি আগে কথা বলে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। সরি। হ্যালো, হ্যাঁ বৌদি পুরো কথাটা শুনলো না, কিন্তু আপনাদের যেরকম মডেল চাই না তার জন্য বৌদি একদম পারফেক্ট। মানে বৌদির তো মডেলিং এর এক্সপিরিয়েন্স আছে, আর আমাদের সংস্কৃতিটা উনি ভালোই বোঝেন। কথাটা তো একদম ঠিকই বলছো। হ্যাঁ বাবা, বিয়ের আগে বৌদি তো কত শাড়ি আর জুয়েলারির অ্যাডের জন্য মডেলিং করেছিল। হ্যাঁ, তো তাহলে বৌদিকে ফাইনাল করে দিন। আর বাড়ির বাইরে কাজ করা নিয়ে কোনো টেনশনই নেই, ব্র্যান্ডটা তো আমাদের নিজেদেরই। এনাফ। আমার বউ মডেলিং করবে না। ঋতু মিস রাজস্থান ছিল, কিন্তু ওর মিসেস রাজস্থান হয়ে ওঠার কোনো প্রয়োজন নেই। ওর উপর এমনিতেই অনেক রেসপন্সিবিলিটি আছে। ওর কাছে না এইসব কিছুর জন্য সময় আছে, আর কেউ যেন ওর মাথায় এইসব কিছু না ঢোকায়। সো প্লিজ, থ্যাঙ্কস বাট নো থ্যাঙ্কস। প্রতীক, রুচিতা, তোমার কি মাথাটাই গেছে? তুমি ভাবলে কি করে যে ঋতু মডেলিং করবে? একদম এই দিনটাই দেখা বাকি ছিল যে আমাদের বাড়ির বউ উল্টো পাল্টা ছবি তুলবে। সমাজে আমাদের কোনো সম্মান আছে? লোকেরা দেখলে কি বলবে? মডেলিং কোনো বাজে জিনিস তো নয়। এক্ষুনি তো আপনি ফোনে বলছিলেন যে ঋতু বৌদি এখনো খুব সুন্দর। আরে আমার বন্ধুর সঙ্গে আমি যে কথাই বলি না কেন, তার মানে তো এটা নয় যে সব কিছু দোষ তুমি আমার মাথায় দেবে। সেটাই তো। আজ ঋতু গয়নার মডেলিং করবে, তারপর ছোট ছোট জামা কাপড় পরে অন্য কিছুর মডেলিং করবে, তাই না? সেই জন্যই আমি বলি নরেশ, সংসারে নিজের রাশ টেনে ধর। খুব শখ না তোর ওকে মেয়ের মতো দেখিস? এবারে দেখ, বউয়ের অধিকার ভুলে গেছে, এখন মেয়ের অধিকারের সীমা ছাড়িয়ে যাচ্ছে। বাড়ির বউয়ের ছবি তার স্বামী আর পরিবারের সাথেই ভালো লাগে, কাগজে ছেপে লোকের মনোরঞ্জনের জন্য নয়। দিদা, আপনি খুব ভুল বুঝছেন। আমি বেশ রুচিতা, বাবা, নরেশ, বাবা, এ কি করছো তুমি?
বাবা কি করলে তুমি এটা? সম্মান অর্জন করার জন্য আমি অনেক পরিশ্রম করেছি, আর আজ তোমার একটা ভুল কথায় 1 সেকেন্ডে আমার বহুদিনের সম্মান আগুনে পুড়িয়ে দিয়েছ। আমি ভেবেছিলাম তুমি এই পরিবারের নিয়ম কানুন শিখে গেছো, কিন্তু না, এখনো তোমার শেখার অনেক বাকি আছে। আমি কখনো কখনো অফিসে প্রেজেন্টেশনে তোমার সাহায্য নিয়েছি, তাই তুমি নিজেকে আমার সমান মনে করছো? তুমি নিজেই সিদ্ধান্ত নিয়ে নিচ্ছ। বাড়ির মহিলাদের জায়গা আর তাদের মতামত বাড়িতেই থাকে, ঘরোয়া ব্যাপারে সীমাবদ্ধ থাকে। বাইরের সব দায়িত্ব আমাদের পুরুষদের আর সিদ্ধান্ত। এই কথাটা মনে রেখো চিরকাল। সরি বাবা, আসলে কথাটা মনে এসেছিল তাই বলে দিয়েছি। এরকমটা আর কখনো বলবো না। আই এম সরি। এর জন্য তুমি অন্য কোনো মডেল খুঁজে নাও। খুব ভালো রুচিতা, এই কাট আউটের মতো আজ বাড়ির সম্মানকে তুমি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করতে। আই এম সরি নিহার বাবু, আমি আজকে বাবা আর দাদা দুজনকে হার্ট করেছি। আই প্রমিস আমি আজকের পর না জিজ্ঞেস করে আর কোনো ওপিনিয়ন দেব না। তোমার দেওয়া সাজেশন হয়তো বাবা আর দাদার ভালো লাগেনি, কিন্তু সাজেশনটা ভালো ছিল। বৌদি এই প্রজেক্টটার জন্য একদম বেস্ট ছিল, কিন্তু আমাদের বাড়ির রুলস আলাদা, এটা তো হতে পারবে না। এনিওয়েজ, তুমি দাদা আর বাবার কথায় কিচ্ছু মনে করো না, একদম কষ্ট পেও না। ওরা রাগের মাথায় বলেছে। এই রুচিতার কি হলো? আগেও আমার সাদা সিধে ছেলে প্রতীককে রাগিয়ে দিয়েছে, এবার তোমাকে। আর কিভাবে যে কথা বলে, না চাইলেও মানুষের রাগ ধরে যায়। মা বলছিলেন যে আমার অবর্তমানে এই বাড়িতে অনেক ঝামেলা ঝঞ্ঝাট হয়েছে, সেই জন্যই বলে সম্পর্ক জোর করে তাড়াহুড়ো করে করতে নেই, বরং খুব ভালো করে ভেবে চিন্তে দেখে শুনে করা উচিত, না হলে না চাইতেও বাড়িতে অশান্তি ছড়ায়। আমি ভেবেছিলাম তুমি এই পরিবারের নিয়ম কানুন শিখে গেছো, কিন্তু না, এখনো তোমার শেখার অনেক বাকি আছে। তোমার একটা ভুল কথায় 1 সেকেন্ডে আমার বহুদিনের সম্মান আগুনে পুড়িয়ে দিয়েছো। লিসেন, আমি টাইয়ের নট বাঁধতে পারছি না, প্লিজ আমার একটু হেল্প করো। আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে আর আমার ফর্মালসও পড়তে হয়েছে। তাকিয়ে দেখছো কি? তাড়াতাড়ি করো। হয়েছে? না, ব্যাস 1 মিনিট।
হয়ে গেছে। ইটস আ পারফেক্ট নট। একটু ফোকাস করেই তুমি এত ভালো নট বাঁধতে পারো। আর একটু ফোকাস করো, সম্পর্কের নটগুলোও বাঁধতে পারবে। দেখো, যা হয়ে গেছে সেটা তো আমরা বদলাতে পারবো না, কিন্তু এসবের জন্য সবার যে মুডটা খারাপ হয়ে গেছে সেটা তো বদলাতে পারি। এই বাড়িতে শুধুমাত্র তুমি একাই ইন্টেলিজেন্ট নও। আমাকে দেখতে একটু বোকা বোকা, কিন্তু আমি কিন্তু খুব স্মার্ট। সেইভাবে দেখলে তো দাদা প্রথমে রাগ করেছিল, তাহলে প্রথমে আমি দাদার কাছে ক্ষমা চেয়ে নেব, তারপর বৌদির কাছে সরি চেয়ে নেব, আর তারপর বাবার সাথে কথা বলবো। দেখো, আগে তুমি বৌদির কাছে যাও, তারপর গিয়ে সবকিছু সর্ট আউট করো। ওকে সরি বলো, লাঞ্চ টাইমে অফিসে চলে এসো। দাদার রাগ ভাঙানোর উপায় আছে আমার কাছে। তুমি যা খুশি করো রুচিতা, তোমার সব চেষ্টা তোমার বিরুদ্ধেই যাবে। আমি যে করেই হোক এটা প্রমাণ করেই ছাড়ব যে তুমি পরিবারে ভাঙন ধরাচ্ছ, আর তার জন্য যা করতে হয় করব। হ্যালো, কি তুমি সত্যিই নতুন প্রজেক্টের মডেলের জন্য বাবার প্রতীককে আমার নাম সাজেস্ট করেছো? তাই আমাকে কাট আউটের পিছনে দাঁড় করিয়েছিলে? হ্যাঁ বৌদি, আই এম রিয়েলি সরি, তোমাকে না জিজ্ঞেস করে আমি এসব করে ফেলেছি। কিন্তু কালকে যখন মডেলিং এর কথা হচ্ছিল, তখন আমি তোমার চোখে আলাদাই উজ্জ্বলতা দেখেছিলাম। আমার মনে হলো নিজেদেরই ব্র্যান্ড, তাই কেউ বারণ করবে না। রুচিতা, তোমার কথা একদম ঠিক, কিন্তু একবার জিজ্ঞেস করতে। প্রতীক অলরেডি আমার উপর ভীষণ রেগে আছে, এখন জানি না কি করবে। আই রিয়েলি সরি বৌদি, দাদার তোমার মধ্যে দূরত্ব তৈরি করতে চাইনি আমি শুধু নিজের ওপিনিয়ন দিচ্ছিলাম বৌদি। আমি জানি সিচুয়েশনটা এমন ছিল যে তুমি কিছুই করতে পারতে না, আর আমি জানি যে তোমার উদ্দেশ্য ভুল ছিল না। থ্যাংক ইউ বৌদি। আচ্ছা রুচিতা, তোমার সত্যি এটা মনে হয় যে আমি এই জুয়েলারি ব্র্যান্ডের জন্য একদম পারফেক্ট মডেল? তাছাড়া তুমি জানো, আমি যদি সত্যি এই ব্র্যান্ডের মডেল হতাম তাহলে কিভাবে পোজ দিতাম? আরেকটা আরেকটা আরেকটা। জানো, আমার বন্ধুরা তো আজও বলে যদি আজ আমি বিয়ে না করতাম তাহলে আজ আমি অনেক বড় মডেল হতাম। এইটা দেখো, এটা খুব সুন্দর লাগবে তাই না? ঋতুমা, বাইরে কেউ তোমার সাথে দেখা করতে এসেছে। আমি দেখে আসছি। এইটাই হলো আমার ব্রহ্মাস্ত্র। এনিওয়ে, এখন যে কাজটা করবই না সেটা নিয়ে মাথা ঘামিয়ে কি হবে? আচ্ছা বৌদি, আমাকে না নিহার বাবু অফিসে ডেকেছেন, আমি একটু দেখা করে আসছি। হ্যাঁ হ্যাঁ, যাও। ঋতুমা, বাইরে কেউ তোমার সাথে দেখা করতে এসেছে। আমার সঙ্গে? আমি দেখে আসছি। এইটাই হলো আমার ব্রহ্মাস্ত্র।
দেখেছিস বাবা তুই রুচিতা কিভাবে ঋতুকে দিয়ে উল্টোপাল্টা মডেলিং এর পোজ করাচ্ছে? কাল থেকে ওর মাথা খারাপ করে যাচ্ছে। আর ঋতু তো ওর কথায় তাল দিচ্ছিল, যদি ওর বিয়ে তোর সাথে না হতো বাবা, তাহলে নাকি অনেক বড় মডেল হতো। আরে এই পরিবারের কায়দা কানুন সব কিছু তোর বাবা রুচিতাকে ভালো করে বুঝিয়েছেন, কিন্তু মেয়েটা বাড়ির সবার বিরুদ্ধে যাবে বলে ঠিক করে বসে আছে। আমাদের ঋতু তো খুব সরল, যে কোনো লোকের কথাই ইমপ্রেস হয়ে যায়। এত সরল, এত সিম্পল মেয়েও। দেখ না, ও কোনো মডেলিং এজেন্সির লোক এসেছে ওর সাথে দেখা করতে। কি? হ্যাঁ ঋতু ম্যাম, আমরা আপনাকেই সাইন করাতে চাই কারণ আপনি পারফেক্ট আমাদের জন্য। আপনি তো মিস রাজস্থান হয়েছিলেন। আমাকে কনসিডার করার জন্য থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আপনি এসব ফটোগুলো পেলেন কোথায়? ইন্টারনেট থেকে। আপনার ফটোজ দেখেই আমি ডিসাইড করে নিয়েছিলাম যে আপনি আমাদের ব্র্যান্ডের মডেল হবেন। আপনি আমাদের ব্র্যান্ডের জন্য পারফেক্ট। আই এম সো সরি, আমি আপনাদের এই অফারটা অ্যাকসেপ্ট করতে পারছি না। অ্যাকচুয়ালি আমার ফ্যামিলি আছে, বাচ্চা আছে, তো আমি আপনাদের ব্র্যান্ডকে সময়ই দিতে পারবো না। আর তাছাড়াও আপনাদের ব্র্যান্ড তো এত বড় যে আপনারা আমার চেয়ে অনেক ভালো মডেল পেয়ে যাবেন। ঋতু ম্যাম, আমরা আপনাকেই চাই কারণ আপনি পারফেক্ট আমাদের ব্র্যান্ডের জন্য। আপনি মিস রাজস্থানও তো হয়েছিলেন। আপনার জন্য আমাদের ব্র্যান্ডের অনেক উপকার হবে। আমাকে কনসিডার করার জন্য থ্যাংক ইউ সো মাচ। এবার ঋতু আর প্রতীকের মধ্যে হবে ঝগড়া, যার পুরো দোষ যাবে রুচিতার উপর। প্রতীকের বাবা বিশ্বাস করে নেবেন রুচিতা ঘরে ভাঙন ধরাচ্ছে। কিন্তু ঋতু ম্যাম, আপনার যদি মনে হয় পেমেন্টটা কম হচ্ছে তাহলে আমি পেমেন্ট বাড়াতে পারি। আপনি তো একবার কন্ট্রাক্টটা দেখে নিন। এই যে ফটোজ, মনে থাকে যেন তুমি সেটাই করবে যেটা আমি বলেছি। আমাকে ক্ষমা করবেন, আমি পরে আসছি। প্রতীক, এসব কি করছো? তুমি বলো কি হচ্ছে এসব কিছু? মানে রুচিতা তোমাকে এমন ভাবে বোঝালো যে তুমি সবকিছু ভুলে গেলে? প্রতীক, না আমাকে রুচিতা কিছু বুঝিয়েছে আর না আমি কিছু ভুলেছি। আমি তো এটাই বুঝতে পারছি না যে তুমি এভাবে রিঅ্যাক্ট কেন করছো। তোমার বিহেভিয়ারের জন্য রিঅ্যাক্ট করছি, হাততালি তো আর দিতে পারবো না। হ্যাঁ, তো রিঅ্যাক্ট করারও না একটা ধরন থাকে। ওই দিন বাড়ির সবার সামনে ইনসাল্ট করলে, আজকে অচেনা লোকটার সামনে। তোমার কোনো রকম ইনসাল্ট করতে চাইনি আমি, কিন্তু প্রশ্ন যখন ফ্যামিলির রেসপেক্ট নিয়ে হবে আমি কিন্তু চুপ থাকবো না। তুমি এইসব মডেলিং করবে না, কথা শেষ। হ্যাঁ, তো সেটা আমি ডিসাইড করব, তুমি নাও। তোমার সিদ্ধান্তে আমার অধিকার আছে, তোমার স্বামী আমি। হ্যাঁ, যদি স্বামীর অধিকার দেখাতেই হয় তাহলে তুমি পাশে থেকেও সেটা দেখাতে পারো। এভাবে চিৎকার করে নিজের অধিকার দেখানোর কোনো দরকার নেই। আমি তোমার স্ত্রী, কোনো পার্সোনাল প্রপার্টি নই। And you know what?
এই প্রজেক্টের ব্যাপারে তো আমি কিছু ভাবছিলামই না, কিন্তু এখন আমি ভাববো, তারপরে ডিসাইড করব। ঋতু, ঋতু, এই সব কিছু ওই রুচিতার জন্যই হচ্ছে। এটা তো শুধু ট্রেলার মা, আসল ফিল্ম তো এবার শুরু হবে। প্রতীকদা, ভালো হলো তুমি এখানেই আছো। এ নাও মা, আপেল খাও, ফিল্মটা বড় হবে। আমি আপনার জন্য একটা গিফট নিয়ে এসেছিলাম। আই এম সরি দাদা, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি প্রমিস করছি এরপর আর এরকম ভুল কখনো হবে না। আমি বুঝে শুনেই কথা বলবো দাদা, আর আর বাড়ির মর্যাদাও রক্ষা করব। তোমার ফেভারিট ব্র্যান্ডের ওয়াচ এটা। নিহারবাবু নিজে পছন্দ করেছেন। আশা করি এই ঘড়ি তোমার জীবনে শুধু ভালো সময়ই নিয়ে আসুক। সময়ের কখনো কোনো গ্যারান্টি থাকে না রুচিতা, পাল্টে যাওয়াটাই তার নিয়ম। মানুষের মতন সময়ও যে কোনো মুহূর্তে পাল্টে যায়। দাদা, এটা তুমি কেমন কথা বলছো? দাদা, কিছু হয়েছে নাকি? সবকিছু করার পর আমাকে জিজ্ঞেস করছো কি হয়েছে? দাদা কি হয়েছে পরিষ্কার করে বলো না। পরিষ্কার কথা এটাই নিহার, যে তোমার স্ত্রীকে যখন বলা হয়েছে যে ঋতুর মডেলিং করবে না, ওর মাথার মধ্যে কেন ঢোকালো এসব কিছু? কেন বললো ওকে? না দাদা, আমি এরকম কিচ্ছু করিনি। আমি তো শুধু বৌদিকে সরি বলেছি। ইনফ্যাক্ট বৌদি তো নিজে ইন্টারেস্টেড নয় আর মডেলিং এ। দাদা, ইন্টারেস্টেড ছিল না, কিন্তু তোমার কথা বলার পর হঠাৎ করে ওর ইন্টারেস্ট পেয়ে গেল। তুমি এই ঘড়িটা আমাকে ভালো সময়ের জন্য দিয়েছো তো রুচিতা, কিন্তু সত্যি কথা বলতে কি তুমি যবে থেকে আমাদের লাইফে ইন্টারফেয়ার করা শুরু করেছো, তবে থেকে আমাদের খারাপ সময় শুরু হয়ে গেছে। আর না জানি কতদিন চলবে এটা। দাদা, দাদা সরি, কিন্তু ও তোমার জন্য এত ভালোবেসে একটা গিফট নিয়ে এলো, তোমাকে সরি বলতে চাইছিল, আর তুমি ওর ওপর সেই কথা নিয়ে রাগ করছো যেটাও কখনো করেইনি। আরে এ কি, ও রুচিতার জন্য দাদার সাথে ঝগড়া করছে? তুমি নিজের বউয়ের কোনো ভুল দেখতে পারো তাই না নিহার? যখন দেখো ওর পক্ষ নিয়ে কথা বলো তুমি। ওর ওকালতি করছি না, যেটা সত্যি সেটাই বলছি। তুমি কি করে জানলে সত্যিটা কি? কারণ আমি ওকে চিনি। ও এমন কোনো কাজ করবে না যাতে বাড়িতে কোনো রকম অশান্তি হোক। ঠিক বলেছো তুমি, ও ডিরেক্টলি কারোর ঝগড়া বাঁধাবে না, ও শুধু সিচুয়েশনটাকে ম্যানিপুলেট করতে পারে। মানুষদের ভুল বোঝে তাতে ডিমোটিভেট করে, যাতে সিচুয়েশনটা সেরকম হয়ে যায়। দাদা প্লিজ, তুমি ওর দেওয়া গিফট আর ইনসাল্ট তো অলরেডি করেই ফেলেছো, অন্তত ওর ইনসাল্ট করো না। আর তুমি যে ওর জন্য আমার ইনসাল্ট করছো তার বেলায় কি? নিহারবাবু, আপনি প্লিজ শান্ত হয়ে যান। কিন্তু দাদা, কি হয়েছে তুমি আমাকে বলো না, আমি কি করেছি? এবার বলার জন্য কিছু বাকি নেই রুচিতা। তুমি একটা কথা শুনে রাখো, আমাদের লাইফে এরপর থেকে ইন্টারফেয়ার করবেন না তুমি।
দাদা আমার কথাটা তো শোনো। দাদা, প্রতীক, নিহার বাবু, ব্যাস নিহার, আজকে তুমি সীমা অতিক্রম করে ফেলেছো। আমি এটা স্বপ্নেও ভাবিনি যে তুমি তোমার বউয়ের জন্য আমার গায়ে হাত তুলবে। দাদা তুমি ভুল বুঝছো। আমি আমি তো Enough! হে ভগবান, এসব কি হচ্ছে? কার নজর লাগলো আমার পরিবারের ওপর? কি নাটক হচ্ছে এখানে? লোহা গরম পুনম, আঘাত করে দে। ভালো হয়েছে তুমি এসে গেছো। তোমার বৌমা রুচিতার নজর লেগেছে আমার পরিবারে। দেখো দুই ভাই কিভাবে নিজেদের মধ্যে ঝগড়া করছে, আর এই সব রুচিতার জন্য হচ্ছে। কি করেছে রুচিতা? কি করেছে ও? কি করেছে তোমার আদরের বৌমাই বলবে তোমাকে। বাড়িতে ঝামেলা সৃষ্টি করেছে ও। রাম লক্ষণের মতো ভাইদের মধ্যে শত্রুতা সৃষ্টি করেছে। প্রথমে ও ঋতুকে মডেলিং এর জন্য তাকিয়েছে, আর যখন প্রতীক ওকে প্রশ্ন করে তখন নিজের ওকালতি করার জন্য নিহারকে এগিয়ে দিয়েছে। দুই ভাইকে একে অপরের বিরুদ্ধে করে দিয়েছে। আরে এই বাড়ির শান্তি ভঙ্গ করেছে। আমাদের বাড়ির সব ঝগড়ার মূল হলো এই রুচিতা। বাবা কিছু না বলে চলে গেলেন? যখন ওনার রাগ সহ্যের বাইরে চলে যায় তখন এরকমই হয়। কাউকে কিচ্ছু বলেন না। বৌমা, তুমি নরেশের সাথে কথা বলো এক্ষুনি। তুমি এইভাবে কিছু না বলেই চলে এলে। বাইরে এত ঝামেলা হচ্ছিল আর তুমি রুচিতাকে কিচ্ছু বললে না। কারণ রুচিতার থেকে বেশি এই পরিবারের দায়িত্ব তোমার, পুনম। যদি তোমার মনে হয় এইসব রুচিতার কারণে ঘটছে, তবে তুমি কিছু কেন করো? ওকে থামাওনি কেন? ওকে বোঝাওনি কেন? আমার জন্য অপেক্ষা কেন করছিলে তুমি? যে তুমি নিজে নিজের পরিবারের দায়িত্ব সামলাতে পারো না? ও 2 বছরের বাচ্চা নয় যাকে চড় মেরে শুধরে নেওয়া যাবে। তোমার দায়িত্ব অনেক বেড়ে গেছে। তুমি এখন শুধু মা নও, শাশুড়িও। সেই জন্য দায়িত্বটা বুঝে নাও, আর এই বাড়িটাকে চিড়িয়াখানা বানিও না। রুচিতার থেকে বেশি
আমার তোমার ওপর রাগ হচ্ছিল, সেই জন্য বাইরে আমি কিছু বলিনি। এই রুচিতার জন্য আজকে উনি আমায় বকলেন। এই মেয়েটার খেলা এবার আমি শেষ করব। নিহার বাবু, আপনার What the? এটা তো ঠান্ডা। কোনো ব্যাপার না, আপনি কিছুক্ষণ নিজের হাতে রাখুন, নিজেই গরম হয়ে যাবে। কি? রাগে গরম তাওয়ার মতো তেতে আছেন আপনি। কফিটা তো এমনিই গরম হয়ে যাবে। ভেরি ফানি। এই নিন আপনার গরম কফি। দাদা আপনার জন্মদিনে আপনাকে গিফট করেছিল না? নিহার বাবু, দাদার সাথে আপনার এভাবে কথা বলাটা উচিত হয়নি। তাহলে কিভাবে কথা বলতাম? ধাক্কা দিয়েছো আমাকে ঋতু। প্রতীক, ওটা তো একটা অ্যাক্সিডেন্টও হতে পারে, তাই না? ইয়া রাইট, তুমি তো ওকে সাপোর্ট করবেই, কারণ তোমার মডেলিং ক্যারিয়ারকে সাপোর্ট করছে না ওরা। তুমি না সমস্ত কথা ঘুরে ফিরে সেই আমার উপরেই নিয়ে আসো। তোমার সঙ্গে কথা বলাটাই একেবারে বেকার। বাজে কথা নয় নিহার বাবু। দেখুন, এখন আপনি রেগে আছেন, সেই জন্য আপনি এরকম কথা বলছেন। ইনফ্যাক্ট রাগের থেকেও এখন আপনি কষ্টে আছেন, সেই জন্যই আপনি এরকম রিয়্যাক্ট করছেন। জানেন নিহার বাবু, পৃথিবীতে আমাদের সবথেকে কাছের বন্ধু হয় আমাদের ভাই বোনেরা। আমাদের জীবনের সবথেকে স্পেশাল ফ্রেন্ড। ভাই বোনের সম্পর্ক না একদমই কফির মতো হয়, একটু তেতো আর একটু মিষ্টি। আর এটার অভ্যেস তো এরকম হয় যে যা খুশি করে নাও, ছাড়বে না কখনো। আর এটার কোটা যদি পূর্ণ না হয় তাহলে না মন কাজ করে না মাথা। নিহার বাবু, আপনার যেরকম কফি খেয়ে মুড ফ্রেশ হয়ে যায় না, সেরকমই দাদার সাথে কথা বলেও আপনার মুড ফ্রেশ হয়ে যাবে। তাই সম্ভব হলে দাদার সাথে একবার কথা বলে নিন। আমি নিহার আর প্রতীকের মধ্যেকার ঝগড়া শেষ করে দেব। তুমি একদম চিন্তা করো না গো। যাক, তবু ভালো, নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হয়েছো। হ্যাঁ, একদম। আমি সম্পূর্ণ চেষ্টা করব যাতে বাড়ির পরিস্থিতি ঠিক হয়। আমি আমার দুই ছেলের জন্য ওদের পছন্দের মিষ্টি বানাবো, যাতে ওদের তিক্ততা কেটে যায়। কথা বললে যদি সবকিছু ঠিক হয়ে যায় তাহলে আমি কথা বলবো। খুশি তো? নিহার বাবু, আপনিও না কখনো কখনো একদম বাচ্চাদের মতো বিহেভ করেন। আমারই নজর লেগে গেছে হয়তো, যখন থেকে আপনি এই শার্টটা পরেছেন আমি ভাবছিলাম আপনাকে এত সুন্দর লাগছে। আপনি শার্টটা খুলে আমাকে দিয়ে দিন, আমি এটা ধুয়ে দেবো, নইলে দাগটা বসে যাবে।
শিগগির করো বৌমা, কেউ এসে পড়বে। 1 মিনিট মা। এই মার্কেটিং এর লোকগুলো না দিনে 10 বার ফোন কেটেছি তাও বন্ধ হয় না। এবার দেখো মা, আমার বানানো রাবড়ি খেয়ে নিহার আর প্রতীক দুজনেই ঝগড়া ভুলে যাবে। সত্যি নিজেদের ছেলেদেরকে মানাতে একজন মায়ের থেকে বেশি আর কে পারে। মা, রাবড়িটা দেখো একদম তৈরি হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দিই, ঠান্ডা হওয়ার জন্য এটা রেখে দেবো। যেই ঠান্ডা হয়ে যাবে তখন এর মধ্যে মাওয়া দিয়ে দেবো। আবার সেটা ঠিক আছে, তবে মনে রাখবে এটা প্রতীক আর নিহারের জন্য সারপ্রাইজ। তুমি আবার ভালোবেসে ওদের বলে দিও না। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে মা, চলো। খাবার বানানোর সময় হয়ে গেছে, জিনিসপত্রগুলো একবার দেখে নি। দেখো, মা গ্যাস বন্ধ করার বদলে বাড়িয়ে রেখে গেল। বন্ধ করে দিন। ঠাকুমার বয়সের কারণে আজকাল ঠাকুমা সবকিছু ভুলে যাচ্ছে। ভিটামিনের ওষুধ কিচেনে কে রাখে? দেখো, সারপ্রাইজ যেন সারপ্রাইজই থাকে। ভালো হয়েছে দাদা এটা দেখেনি, নইলে মায়ের সারপ্রাইজটা নষ্ট হয়ে যেত। বৌমার তীর তো একদম সঠিক জায়গায় লেগেছে। নিশানা তো ঠিকই হতে হবে মা, এটুকু তো চিনি আমি রুচিতা। খাবার সময় হয়েছে, ও রান্না করার জন্য কিচেনে আসতোই। আর আমি এটাও জানতাম রাবড়িটা এইভাবে ফুটতে দেখে ওইভাবে তো আর ফেলে রাখবে না। তবে মা, দারুণ, তুমিও প্রতীককে একদম ঠিক টাইমে পাঠিয়েছো রান্নাঘরে। খাবার তো সবাই খেয়ে নিয়েছে, এবার মিষ্টি খাওয়ার পালা। কে নষ্ট করলো আমার বানানো রাবড়ি? মা, তোমার পরে কিচেনে অন্য একজনও গিয়েছিল, কে? রুচিতা। আর ওর হাতে সাদা পেন্টের মতন কিছু লেগেছিল। আমার প্রত্যেকটা নিশানা রুচিতাকে এতটা আঘাত করবে, না ও কাউকে নিজের কষ্ট বলতে পারবে, না কারুর কাছ থেকে কষ্ট লুকোতে পারবে। খাবার তো সবাই খেয়ে নিয়েছে, এবার মিষ্টি খাওয়ার পালা। মনে হচ্ছে পেইন্ট বা প্যারিস মেশানো হয়েছে। কে নষ্ট করলো আমার বানানো রাবড়ি? মা, তোমার পরে কিচেনে অন্য একজনও গিয়েছিল, কে? রুচিতা। আর ওর হাতে সাদা পেন্টের মতন কিছু লেগেছিল। খাবার তো সবাই খেয়ে নিয়েছে, এবার মিষ্টি খাওয়ার পালা। মনে হচ্ছে পেইন্ট বা প্যারিস মেশানো হয়েছে। কে নষ্ট করলো আমার বানানো মা, রাবড়ি? তোমার পরে কিচেনে অন্য একজনও গিয়েছিল, কে? রুচিতা। আর ওর হাতে সাদা পেন্টের মতন কিছু লেগেছিল।